বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আল্লাহ তাআলার কাছে বিশেষ শুকরিয়া জানাই। সাম্প্রতিককালে 5ই আগস্টের পর্যন্ত যে আন্দোলন, যেটার থেকে আমি সবসময় এটা বলে থাকি, আল্লাহ তাআলার কাছে বাংলাদেশের একটা ফাইল আলাদা আছে এবং তিনি সংকট মুহূর্তগুলোতে সেই ফাইলটা হাতে নেন এবং একটা কিছু করেন, যেটা আমরা 1975 সালেও দেখেছি, যেটা আমরা 1990-এও দেখেছি, আমরা 1976-86-তেও দেখেছি এবং এবার 2024-এ দেখলাম। কখনো কখনো মনে হয়েছিল চৌঠা 1975 সালের 14ই আগস্ট কিংবা 1924 সালের 4ঠা অগস্ট আমরা মনে করতেই পারিনি, ভাবতেই পারিনি যে এর একটা পরিবর্তন হয় বা হতে পারে। কিন্তু 75-এর 15ই আগস্ট, 24 সালের 5ই আগস্ট আমরা সেই পরিবর্তনগুলো দেখেছি। এটার শানে নজুল, এটার এই বিষয়টা আসলে উপলব্ধির বিষয়। আল্লাহ আমাদেরকে সেই ধরনের একটা সুযোগ, নতুন একটা সুযোগ এনায়েত করেছেন। সেই জন্য আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া জানাই। এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তারা, এবং সাম্প্রতিককালে বন্যায় আমরা আমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের, সম্পদের, তাদের সকলের প্রতি সহানুভূতি জানিয়ে আমি আমার বক্তব্য আলোচনা শুরু করছি। আমরা সবসময় জানি মির্জা গালিব একজন নামকরা কবি ছিলেন, মধ্য যুগের, এবং অত্যন্ত বিজ্ঞ পণ্ডিত ব্যক্তিপূর্ণ। আমি আজকে এখানে মির্জা গালিব সাহেবের আলোচনাটাও শুনে আমি আসলে খুব প্রীত হয়েছি। আমি মনে করি এই মূল্যবোধ, এই নৈতিক চেতনাবোধ, এই সাংবিধানিক অধিকার, সাংগঠনিক অধিকার, এগুলো আমাদের আসলে বিশেষভাবে কাজ দেবে। ঠিক একইভাবে পররাষ্ট্র বিষয়ের উপরে নাসের আলম সাহেব যেটা বললেন, সেটাও আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ, এবং তিনি অন্যত্র একটু ভালো ক্যানভাসের ব্যাপারগুলো তুলেছেন। আমরা যেহেতু একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা আছি, সেই জন্য আমি আর ওই দুই আলোচনার এতে যাচ্ছি না, যদিও আমাদের মনে অনেক বিষয় ছিল। আমি অনুরোধ করব ইকুইটির আজকের এই আলোচনাটাকে আজকেই ভিতরে সীমাবদ্ধ না রেখে এর ফলো আপ হিসেবেও আবার আরেকটা যদি আলোচনা করেন, তখন আমরা এক একজন যে যা বললাম তার উপরে আবার নিজেদের, অন্যদের অভিমতগুলো বলতে পারলে বা সুযোগ করতে পারলে একটা কম্প্রিহেন্সিভ একটা ধারণা তারা দাঁড় করাতে পারবেন। শুধু আজকের এই কজনের সংক্ষিপ্ত সময়ের ভিতরে বলা পয়েন্টগুলো নোট করে তার উপরে আবার আমরা আর একটা মুক্ত আলোচনা দিয়ে আমরা কিন্তু সিনথেসিস করতে পারি পুরো বিষয়টাকে। অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি এছাড়া কিন্তু রাজনৈতিক স্বাধীনতা নির্মল হয় না। আপনার শক্তিমত্তা, আপনার বিস্ময় সবকিছুই নির্ভর করে আপনি অর্থনৈতিকভাবে কতটা স্বয়ংভর, শক্তিশালী। 1945 সালে জাপানের, আমেরিকার কাছে জাপানের প্রচন্ড শোচনীয় পরাজয়ের পরেও সেই জাপান পৃথিবীতে এখন একটি তৃতীয় শক্তি, অর্থনৈতিক পরাশক্তি। এবং এই পরাশক্তি অর্থনৈতিক, তার সঙ্গে তার এই বিষয়টা না থাকলে প্রাকৃতিক যে কোনো সম্পদে একদম দরিদ্র জাপান আজ পৃথিবীর বুকে টিকে থাকতে পারতো না। তার ওই অর্থনৈতিক পরাশক্তিতে তার রূপান্তরে, তার পরিচালনার কারণে। সুতরাং আমরা বাংলাদেশ, ভারতের চারিধারে আমাদের ভারতীয় প্রজাতন্ত্র এবং মিয়ানমারের কিছু অংশ, দক্ষিণে সমুদ্র, আমাদের অস্তিত্ব, আমাদের স্বাধীনতা তখনই অর্থবহ হবে যদি আমরা আর্থিকভাবে স্বয়ংভর হতে পারি, শক্তিশালী হতে পারি। আমরা অনেক সময় আমাদের উন্নতির, অবনতির বিষয়ে আমরা কাউকে দোষারোপ করতে পারি, দোষারোপ করা যায়। আমরা 47 সালের আগ পর্যন্ত দোষ দিতাম ব্রিটিশকে, 47 থেকে 71 পর্যন্ত দোষ দিয়েছি পাকিস্তানিদের। এখন 71 থেকে 72 থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা অধিকাংশ সময় আমাদের প্রতিবেশীদের, বিশেষ করে কয়েকটি পরাশক্তি, কি বলে, রাজনৈতিক ভূ রাজনৈতিক ভাইরা ভাইদের দোষারোপ করি তাদের এ দিয়ে। কিন্তু এর সব কিছুর একটা উত্তর 24-এর এই আন্দোলনে দিয়েছে, যে আমরা যেন আমাদের শত্রু না হই। আমরাই
এখন কিন্তু আমাদের শত্রুর দূরত্ব কিন্তু কমে গেছে। আগে ছিল 7 সমুদ্র 13 নদীর পারের, তারপরে ছিল ওই 1000 মাইল দূরের, তারপরে এই খুব কাছের। এখন কিন্তু আমাদেরকেই আমাদের আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত হওয়ার কিন্তু একটা অত্যন্ত অনুপম সুযোগ আল্লাহ রব্বুল আলমিন আমাদের দিয়েছেন। আমরা এখান থেকে পিছুতে পারি না, পিছু হতে চাই না। কারণ তাহলেই আমরা স্বয়ংভর হতে পারবো এবং হতে পারবো, এবং তাহলে কাজ হবে। আমি এই জন্যই বলছি যে অর্থনৈতিক স্বাধীনতাকে খর্ব করার বিরুদ্ধে, খর্ব করার জন্য প্রয়াস প্রচেষ্টার অভাব নেই। আমি 1945 সালের যখন চার্চিল সাহেব ভারতবর্ষে স্বাধীনতা দিয়ে আসতে হবে, তখন যে কূটবুদ্ধিটা তিনি এঁকেছিলেন, সেটার কিন্তু বিষয়টাই ছিল রাজনৈতিক অর্থনীতির। তিনি উপমহাদেশের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল, সাহিত্যে হোক, সংস্কৃতিতে হোক, অর্থনীতিতে হোক, সামরিক বিদ্যায় হোক, সবকিছুতে যে দুইটা অঞ্চল, বেঙ্গল এবং পাঞ্জাব, এই দুটোকে তিনি দ্বিখণ্ডিত করে যান এই কারণে যে তিনি মনে করেছিলেন, বা তারা মনে করেছিল, যে এরা যদি একত্রে থাকে তাহলে যে অর্থনৈতিক শক্তি তারা হবে, সেখানে আমার ব্রিটিশ ইউরোপ কেউ তার কাছে পাত্তা পাবে না। সেই জন্যেই পাঞ্জাব এবং সমৃদ্ধ পাঞ্জাব এবং বাংলাকে ভাগ করে দিয়ে গেলেন, ভাগ করে দেওয়া হলো। এটা কিন্তু রাজনৈতিক অর্থনীতিরই একটি প্রতিফল। এবং সেই সময় আমি কথাটা ওখান থেকে আসছি, আজকে আমাদের বন্যা এবং আরো কিছু বিষয়ের সাথে এই আমাদের অর্থনীতির ব্যাপারেই আসছি। সেই সময়, সেই 1947 সালের সেই আগস্ট মাস বা তার আগের মাস থেকে, জুন মাস থেকে কথা উঠতেছিল খুব সিরিয়াসলি, বেঙ্গল যে ভাগ হবে, সেই বেঙ্গল ভাগ হলে পূর্ববঙ্গ কি কি পাবে, পশ্চিমবঙ্গ কি কি পাবে। ভারতীয়রা পরিষ্কার বলে দিলেন, কলকাতা আমাদের, কলকাতা দেওয়া যাবে না। তো কলকাতা না দেওয়া মানে কি? রবীন্দ্রনাথ বলেছেন, এই আবুল মনসুর আহমদও বলেছেন, যে টাওয়ার বাংলা আর খামার বাংলা, খামার বাংলা হচ্ছে পূর্ববঙ্গ, আর টাওয়ার বাংলা হচ্ছে পশ্চিমবঙ্গ। খামার বাংলা টাওয়ার বাংলাকে দিত 47 সালের আগ পর্যন্ত পাট আর ধান, কারণ কৃষির সব এটাই মেন। আর ও আর টাওয়ার বাংলা, ও এখান থেকে খাজনা পাতি সবকিছু নিয়ে ওখানে ভালো ভালো গান সঙ্গীত রচনা ইত্যাদি করে সাংস্কৃতিক চিন্তা চেতনা দূর করে সে টাওয়ার বাংলার, খামার বাংলার সাংস্কৃতিক মূল্যবোধ চিন্তাবোধ, যেমনটি এই আমাদের মির্জা গালিব সাহেব বললেন, এবং আমাদের পররাষ্ট্র বিষয়ক উনি যেটা বললেন, যে আমার ন্যাশনাল আইডেন্টিটিকে বিনষ্ট করবার চিন্তা চেতনার ওই ভাগীরথীর বাণীর ধারা আমার এখানে পৌঁছে দিয়েছেন। দিয়ে আমার একদিকে আমার কৃষির যে পাট আর ধানের যে আসল জায়গা, সেটাকে তারা ফারাক্কায় পানি আটকিয়ে, ফারাক্কায় পানি আটকিয়ে বিগত 53 বছরে আমার বাংলাদেশের কৃষি অর্থনীতির ঘাট সম্পূর্ণ পয়মাল করে দিয়েছেন। এবং আমার যে প্রাকৃতিক সুরক্ষা সুন্দরবন, সেটাও স্লো পয়জনিং এর মতন, সেটাও ধ্বংসের পথে যাচ্ছে। ইট ইজ বিকজ অফ ফারাক্কা, ইট ইজ বিকজ অফ তিস্তা। আমার এই দুই অঞ্চলের পুরো কৃষি একদম নানানভাবে বিপর্যস্ত। এবং আমরা সাম্প্রতিককালে দেখছি, এই মুহূর্তে দেখছি, আমাদের যে অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, এগুলো আজকে প্রচন্ডভাবে হুমকির মুখে। কথাটা এই জন্যই বলছি, ওই 47 সালের জুন মাস পর্যন্ত, জুলাই মাস পর্যন্ত তারা বলছে কলকাতা আমাদের। শেষে এই আগস্ট মাসে, আগস্ট 1947, সর্দার ভাই প্যাটেল বললেন, চট্টগ্রামও আমার চাই। এর সাথে আমাদের বর্তমান সময়ের এই যে কিছুক্ষণ আগে উল্লেখ হলো, ইনসার্জেন্সি যেটা ইয়ে হচ্ছে, আমাদের চাই, চট্টগ্রামও আমাদের চাই বন্দর। তো তখন মাউন্ট ব্যাটেন এবং র্যাডক্লিফ রোহিদাস বা তারা যারা ছিলেন, তারা বললেন, তাহলে সেটা কেমন হয়? তুমি কলকাতাও নিয়েছো, এখন চট্টগ্রামও যদি নিয়ে নাও, তাহলে পূর্ববঙ্গ তো একটা স্লাম, মানে এটা বস্তি ছাড়া কিছু হবে না, তার কোনো বন্দর থাকবে না। তার কারণে তো বলছে, না আমি এটা জানি না, কারণ চট্টগ্রামের উপরে যেসব লোকেরা আছে এরা সব অমুসলিম, মানে ওই যে বিভিন্ন গোষ্ঠীর লোকেরা, তো সেই হিসাবে চট্টগ্রাম আমাদের। এমনকি 13ই আগস্ট, সম্প্রতি একটা বই বেরিয়েছে, লাস্ট সামার,
অক্সফোর্ডের তুনজেন তিনি গবেষণা করে দেখিয়েছেন। তিনি দেখেছেন 13ই আগস্ট এ লিখছে প্যাটেল যে চট্টগ্রাম যদি বাংলাদেশকে দেওয়া হয়, পূর্ব পাকিস্তানকে দেওয়া হয়, তাহলে এটা হবে আনজাস্ট, এটা একটা বিরাট বৈষম্য, অবিচার হবে। তখন মাউন্ট ব্যাটেন বললেন এই লোক তো বড় ঝামেলা করছে। তার জন্য আমরা অনেকেই জানতাম না আগে যে 47 সালের 14ই আগস্ট এবং 15ই আগস্ট ভারত এবং পাকিস্তানের স্বাধীনতা যখন ঘোষণা করা হয়েছে, দেওয়া হয়েছে, তখনও কিন্তু র্যাডক্লিফ রোহিদাদ ঘোষিত হয় নাই। কারণ উনি মনে করলেন যে যেভাবে কথা বলছে, আমি যদি এখন এই ম্যাপ জারি করি, তাহলে আর আমার আর এদের স্বাধীনতা দেওয়ার অনুষ্ঠান করা যাবে না। এখনই তারা একটা বড় ধরনের গন্ডগোল বাঁধিয়ে ফেলবে। তো সার্জনীয় ওই র্যাডক্লিফকে বললো যে তুমি ম্যাপটা জারি করার তারিখ 3 দিন পিছিয়ে দাও, 17 তারিখে তুমি জারি করবে। আমি ইন দা মিন টাইম এই দুটো, ওই বইতে আছে এগুলো স্পষ্ট, আমি এই দুইটা জারি করে দেই, দিলে দেশ স্বাধীন হয়ে যাক, তারপরে তুমি 17 তারিখে জারি করবে। 17 তারিখে জারি করা হলো। আমি খুলনার একজন বাসী, খুলনা অঞ্চলের মানুষ, আমি 3 দিন কিন্তু ভারতে ছিলাম। কারণ খুলনা অঞ্চলের মুসলমান হিন্দু রেশিও এমন ভাবে ছিল যে 3 দিন ভারতীয় পতাকা আমাদের খুলনা অঞ্চলে উড়িয়েছিল। আমরা সেই জন্য একটু সবসময় লেট লতিফ সকল কাজে, 3 দিন আমরা পরে আসছি। আর মালদা, মুর্শিদাবাদের পাকিস্তানি পতাকা উড়িয়েছিল 14ই আগস্ট, 15ই আগস্ট, 16ই আগস্ট পর্যন্ত। র্যাডক্লিফ রোহিদাদের ম্যাপ জারি হলে দেখা গেল যে মালদ্বীপ, মুর্শিদাবাদ, তারা গেছে ভারতীয় দিকে। অর্থাৎ এই যে কথাটা বলছি, তথ্যটা এই জন্যই, তৎকালীন পূর্ব পাকিস্তানকে একটি ফেল্ড রাষ্ট্র করবার জন্য, অর্থনৈতিকভাবে পর্যুদস্ত করবার জন্যই তারা কিন্তু চট্টগ্রামের উপরে দাবি জানিয়েছে। তারা যদি এটাও জানতো যে খুলনার মংলায় একদিন বড় একটা বন্দর হবে, তাহলে খুলনার দাবিও তারা ছাড়তো না। সিরিয়াস। তো এইটাই এখান থেকেই সূত্র, আমার অর্থনৈতিক স্বাধীনতা, আমার অর্থনৈতিক স্বয়ংভরতা, এগুলোর ক্ষেত্র কিন্তু সেই সেই সময় থেকেই এটাই আছে। সাম্প্রতিক কালে এসে, শেষে এসে দেখা যাচ্ছে যে তারা আমাদের ভিতর দিয়ে ট্রানজিট নেওয়ার নাম করে তারা তাদের ওই যে 7টা স্টেট, যেটা আমাদের করিডোর হতে পারতো, আমাদের বিষয় হতে পারতো, আমাদের সাথে থাকতে পারতো, আজকে সেখানকার পানি এসে সেখানকার পানি ধরে রেখে আমাদেরকে আজকে ডুবিয়ে মারার পরিস্থিতি হতো না, যদি আমরা এই 7টা স্টেটের সাথে আমাদের একটা সখ্যতা করতে পারতাম। ইন্ডিয়া সেইটা চেষ্টা করেছে সিরিয়াসলি বহুদিন থেকে, যে কিভাবে তারা ওই 7টা রাষ্ট্রকে, তারা এই কলকাতার থেকে বা এদিক থেকে যত দ্রুত তাদের ওখানে যাওয়া যায়, জিনিসপত্র দেওয়া যায়, তাহলে আর তারা আমাদের সাথে আমাদের উপর নির্ভরশীল হবে না। কানেক্টিভিটির কথা বলেছে, কিন্তু সেটা তারা দেবে না, দিতে চাচ্ছে না। যার জন্য আমাদের এই যে 24-এর যে আন্দোলন, এই আন্দোলনের কিন্তু একটি ইন্টারলিঙ্কড হচ্ছে। আপনারা জানেন তার বেশ কিছুদিন আগের থেকে এই ট্রানজিট দেওয়ার ব্যাপার ট্যাপার নিয়ে কিন্তু খুব একটা বৈষম্য দানা বাঁধছিল। এটা কিন্তু তারও একটা প্রতিফল, এবং তারই আর একটা রিয়াকশন হচ্ছে এই যে বন্যার পানি। বন্যা, আপনার বৃষ্টি হচ্ছে ভালো কথা, আপনি পানি ছেড়ে দেবেন, চলতে থাকবে। তাহলে উনি পানিটা ধরে রাখলেন, আটকে রাখলেন, রেখে একটা উইদাউট নোটিশ উনি ওইটা ছেড়ে দিলেন এমন এক সময়, যে আমার এই মানুষের আর প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ থাকলো না। আমি ব্যাংকিং সেক্টর বা বাংলাদেশ ব্যাংকের রোল, শেয়ার মার্কেট, ফরেন রেমিটেন্স, ডেট পেমেন্ট, ইসলামিক ফাইন্যান্স, এবং আমার নিজস্ব এলাকা রেভিনিউ রিয়ালাইজেশন, এই বিষয়গুলোকে আমি একত্রে সামারাইজড করে বলতে চাচ্ছি এই জন্যেই যে এই সব ক্ষেত্রেই প্রচন্ড চ্যালেঞ্জ বিদ্যমান, এবং এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা আমাদের অজ্ঞতার কারণে, আমাদের অনৈক্যের কারণে, আমাদের অমনোযোগিতার কারণে এই সব জায়গাগুলোতে কিন্তু যথেষ্ট ক্ষতি সাধিত হয়ে গেছে। চ্যালেঞ্জের মুখে আমরা পড়েছি 53 বছর বয়সে এসে। প্রথমেই হচ্ছে ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টর, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর অত্যন্ত পটেনশিয়াল একটা সেক্টর, এবং এ ছিল, আমি লাস্টের এডিশনাল সেক্রেটারি ব্যাংকিং উইং এর, আমি লাস্ট ব্যাংকিং সেক্রেটারি ছিলাম, লাস্ট ছিলাম। আমার হাতেই ওই অন্যান্য ব্যাংকগুলোর যে দেওয়া হলো। কিন্তু যেটা দেখা গেল যে আমাদের শরিয়া ভিত্তিক ব্যাংক ব্যবস্থা 1980-র দশকে এসে তৎকালীন সৌদি রাষ্ট্রদূত হামিদ আল খাত্তাব, হামিদ আল খাত্তাব ওনার নাম, যাই হোক, তার প্রেরণায় ইসলামী ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আল রাজি এবং আরো হুম। অন্যান্যরা
আব্দুল একটা আব্দুল শিওর। হামিদ আল খতিব। আব্দুল হামিদ আল আব্দুল খতিব। হামিদ আল খাদিম, থ্যাংক ইউ। তো আহ, তারা মেজর শেয়ার গুলো নিয়ে এখানে ইসলামী ব্যাংকের গোড়াপত্তন করেন, এবং আমাদের মানুষের, আমাদের সকলের আস্থার ভিত্তিতে এবং এখানে বিনিয়োগের ভিত্তিতে এই ব্যাংকটি শনৈ শনৈ ভাবে উন্নতি করতে থাকে। এবং ওইটা দেখা দেখি প্রায় ব্যাংকগুলো, এমনকি যারা বেধর্মী ব্যাংক আমি অন্যভাবে বলি, তারাও কিন্তু ইসলামী উইং খুলেছে তারা। হ্যাঁ, সাদিক, তারপর নানান নাম দিয়ে। অর্থাৎ তারা বুঝেছে যে এই একটা ব্যাংকিং ব্যবস্থা, শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, যেখানে মানুষ টাকা রেখে যথাযথভাবে আস্থার সাথে পায়, এই ব্যাংকিং ব্যবস্থাটা গড়ে উঠেছে। এইটা কিন্তু যারা দূরের হোক আর কাছের হোক, যারা মনে করেছে যে এই ব্যাংকিং ব্যবস্থা এটা ক্ষমতা বা এ বিষয়, এগুলো হয়ে যাবে, ফলে আমাদের যে অন্য সুদ ভিত্তিক বা আরো অন্যান্য যেসব ব্যবস্থা, সেগুলো দুর্বল হয়ে যাবে। সেই জন্য তারা খুব অত্যন্ত কৌশলে তারা আমাদের প্রাইভেট সেক্টরের এই ব্যাংকগুলোকে, এই বিশেষ করে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে, তাদের শেয়ার তারা এই যে আরব বিশ্বের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আল রাজি বা যারা যারা ছিলেন, তাদের কাছ থেকে কোন কৌশলে যে তারা কিনে নিয়েছেন, নিয়ে এই পুরো ব্যাংকিং ব্যবস্থাটাকে একটা ধ্বংসের একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন। এবং এই জন্য আজকে সকালবেলাও আমি ওই এই তো বলেছি যে আজকে একটা গ্রাহক সমিতি গঠিত হয়েছে আমাদের ব্যাংকে। যারা ওই টাকা রাখে, এদের কিন্তু কোনো সমিতি নাই, ছিল না। তাই যদি থাকতো, তাহলে এই বিভিন্ন সময় এই কেন্দ্রীয় ব্যাংক বা অন্যরা যেভাবে মালিকানা পরিবর্তন করে ব্যাংকগুলোর এইভাবে করেছে, সেখানে সঙ্গে সঙ্গে প্রতিবাদ হওয়া উচিত ছিল, বলা দরকার ছিল। আমি ওই যে সেই গ্রাহক সমিতি আজকে হয়েছে, আমি বলেছি আপনাদের প্রথম কাজ হবে ওই ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আল রাজি বা অন্যদেরকে বলা যে আপনারা মেজর শেয়ার রেখেছিলেন, সেই বিশ্বাসে, বিস্তাতে, আস্থাতে আমরা এই করেছি, সেইগুলো আপনারা কেন আমাদের কাছ থেকে না শুনে আপনারা আমাদের কাছে দিতেন। আপনারা বিলি করে যদি যেতে চান, না আমরা কিনতাম। আপনারা কেন একটি বিশেষ বা কাউকে দিয়েছেন, দিয়ে করেছেন, এটা তাদের এটা দৃষ্টিতে আনতে হবে। কারণ মুসলিম উম্মার উন্নতি যদি তারা চান, তারা যদি রক্ষক হয়ে থাকেন, তাহলে তাদের উচিত এই যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় এই যে বিরাট পরিবর্তনটা হলো, যে বিরাট ক্ষতিটা হয়ে গেল, এটার ব্যাপারে তাদের আসলে এগিয়ে আসা উচিত, দেখা উচিত, এটা উচিত। এবং এখানেই আমি বাংলাদেশ ব্যাংকের রোল সম্বন্ধেও এটা বলি যে বাংলাদেশ ব্যাংক একটা রেগুলেটরি বডি, সে রেগুলেট করে, সেই দেখাশোনার দায়িত্ব তার যে কেউ কারোর ব্যাংকের মালিকানা এদিক ওদিক হচ্ছে কিনা। কিন্তু তারা ওর সাথে ডাইলুটেড হয়ে গেছে, দে হ্যাভ বিন টোটালি ডাইলুটেড উইথ দি উইথ দ্যাট স্ক্যাম অ্যান্ড অর হোয়াট এভার। এর ফলেই বাংলাদেশ ব্যাংক আর কিছুই বলে নাই, এখনো বলে নাই, এবং বলার চেষ্টা করে নাই, এবং যার জন্য এত ক্ষতি হয়েছে। তো যা হোক, আমার প্রথমে হচ্ছে যে ব্যাংকিং ব্যবস্থাকে আসলে সুস্থতায় ফিরিয়ে আনতে হবে। বলা হয়েছে ব্যাংকিং কমিশন গঠন করা হবে, এটা বহুবার বলা হয়েছিল, আগেও বলা হয়েছিল, কিন্তু কোনো সময় কমিশনটা গঠন করা হয়নি। কমিশন গঠন করে এবং আরেকটা কমিটি বিশেষভাবে করা হয়েছে, শ্বেতপত্র প্রস্তুত করা কমিটি, তারাও এই ব্যাংকগুলোর ভিতরে কেন কিভাবে এই অবস্থাগুলো হয়েছে এগুলো বের করা কিন্তু কঠিন কিছু না। কিন্তু শুধু থাকতে হবে যে ইউ মাস্ট হ্যাভ এ স্ট্রং উইল, যে হ্যাঁ আমি এইটাকে পরিষ্কার করব, এইটাকে তার প্ল্যাটফর্মে আনবো, তার যত প্ল্যাটফর্ম। এর জন্যই এই যে 24-এর আন্দোলনের ভিতর দিয়ে জনগণ যে স্বতঃস্ফূর্ততার পরিচয় দিয়েছে, আমি মনে করি তারা নিশ্চয়ই এই ব্যাংকিং ব্যবস্থার প্রতি তাদের আস্থা আনার ব্যাপারে তারা আসলে অকাট্য, ঐক্যবদ্ধ এবং সুচিন্তিত হবেন। এবং সেটাই হবে আমাদের ব্যাংকিং ব্যবস্থার উন্নতির বা অসুস্থতা কাটানোর। শেয়ার মার্কেটের অবস্থাটাও ঠিক তাই, সেখানেও ওই একইভাবে একটি গোষ্ঠীর কাছে এটাকে ম্যানিপুলেট করে সাধারণ বা বিনিয়োগকারীর টাকা পয়সা নিয়ে তারা করেছে। বিসেকের চেয়ারম্যান, মানে 5 তারিখ, 5ই আগস্টের সরকারের পতনের আগের দিনও বিসিকের চেয়ারম্যান একটি বিশেষ গোষ্ঠীকে, একটি বিশেষ একটা বিশেষ সুবিধা দিয়ে গেছেন। সবাই জানেন 1996 সালের স্ক্যামের নায়ককে, সবাই জানেন 2010 সালের স্ক্যামের নায়ককে, সবাই জানেন। এবং এটা একটা লক্ষ্য করা গিয়েছে, 1996 সালে একটি নতুন সরকার আসে, আওয়ামী লীগ, সেই সময় কিন্তু ওই বাজারটা ক্র্যাশ করে। ওই তারা প্রথমে ম্যানিপুলেট করে একটা ব্যবস্থা করে ফেলে।
ঠিক একইভাবে 9 সালে তারা আরেকবার ক্ষমতায় এসে 10 সালে কিন্তু আমাদের এই পুঁজিবাজার আরেকবার কিন্তু স্ক্যামের ভিতরে পড়ে, মানে কি বলে ফ্ল্যাট হয়ে যায়, শেষ হয়ে যায়। এবং গত কয়েক বছর যাবত এটা অলরেডি ফ্ল্যাট হয়েই পড়ে আছে, এবং একে তোলার যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও সেটা করা হয়নি। নিজের দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত না করে আমাদের তারা কর্তা ব্যক্তিরা তারা বিদেশে যেয়ে বিদেশি বিনিয়োগ আনার জন্য রোড শো করেছেন, কত কিছু করেছেন। এটা একটা বিরাট ধরনের কন্ট্রাডিকশন। এবং যাই হোক, আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন। আমাদের বেশ কিছু পলিসি তৈরি করতে হবে, সংস্কার করতে হবে। ডিমিউটিলাইজেশন যেটা হয়েছিল, তার আমি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রথম চেয়ারম্যান ছিলাম। আমরা সেই ডিমিউটিলাইজেশনের সেই আদর্শ সেই কিছুই করতে পারিনি। কেন করতে পারিনি সেটা আলাদা চ্যাপ্টার, কিন্তু সেগুলোকে ফিরিয়ে আনতে হবে। ফরেন রেমিটেন্সের ক্ষেত্রেও তাই আমাদের ওই চেষ্টা করতে হবে যে আমরা যেন দক্ষ জনবল পাঠাতে পারি। এর সাথে আমাদের শিক্ষার ব্যাপারটা জড়িত। আমাদের শিক্ষা এমন শিক্ষা হতে হবে, মির্জা গালিব যেটা বলেছেন, আমাদের নৈতিকতা বোধ, আমাদের ইতিহাস চেতনা, আমাদের আইডেন্টিটি বোধ, এগুলোকে জাগ্রত না করতে পারলে শিক্ষার মাধ্যমে, তাহলে কিন্তু আমরা দক্ষ জনবল তৈরি করতে পারবো না। দক্ষ জনবল তৈরি করলেই আমরা যে এখন এই পরের বিষয়টা হচ্ছে রিজার্ভের জন্য যে হাহাকার করছি, আমার কোনো হাহাকার করা লাগে না। আমি যদি দক্ষ জনবল পাঠাতে পারি, এরা 3 গুণ বেতনের রেমিটেন্স পাঠাতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যদি দক্ষ জনবল তৈরি করতে পারি ভালো করে, তাহলে আমার দেশ থেকে প্রতি বছর $10 বিলিয়ন ওই আমার প্রতিবেশী দেশ বা অন্যরা এসে নিয়ে যেতে পারে না। এই টাকাটা তো আমার সেভ হয়। এই টাকা আমার সেভ হয় আমি যদি আমি দক্ষ জনবল তৈরি করে দিতে পারি। তো সুতরাং দক্ষ জনবল তৈরির সাথে রেমিটেন্সের একটা বড় সম্পর্ক, এবং সেখানেই চেষ্টা চলতে হবে। কারণ রেমিটেন্সটা হচ্ছে একটা ডাইরেক্ট গোল্ড। আপনার ওই যে আরএমজির যে আমদানি রপ্তানি, ও কিন্তু 70%ই হচ্ছে আপনার আপনি 30% ভ্যালু এডিশন পান। কিন্তু এই যে রপ্তানি, এই যে মানব সম্পদ রপ্তানি, এই যে মানুষের প্রত্যাবর্ষণ রেমিটেন্স, এটা কিন্তু 100% গোল্ড। আমার রিজার্ভের জন্য কোনো চিন্তা করতে হয় না। আমার এতগুলো লোক যদি ঠিক মতন আমি পাঠাতে পারি, এবং আমার দেশে অন্য লোকেরা এসে চাকরি করে যাবে না। আমাদের শিক্ষাকে ধ্বংস করবার একটা দূরবর্তী ষড়যন্ত্র এটাই, যে এরা ওই অশিক্ষিত হয়ে থাকুক, এরা নামে হয়তো এমবিএ প্রচুর পাশ করবে, বিএ পাশ করবে, আর শিক্ষিতের অহংকারে সে বেড়াবে, জিপিএ 5 কত পেয়েছে এইটা নিয়ে আনন্দে মেতে থাকবে, কিন্তু আসলে সে প্রকৃত শিক্ষিত হবে না। না হলে তার সব শেষ হবে। সাউথ আফ্রিকার ন্যাশনাল ইউনিভার্সিটির স্টেট ইউনিভার্সিটির বোর্ডে একটা কথা লেখা আছে পরিষ্কার করে, যে তোমরা পরীক্ষা ব্যবস্থা যদি উন্নত না হয়, ঠিক মতো না করতে পারো, তাহলে এই পরীক্ষায় পাশ করা ডাক্তার রুগী মেরে ফেলবে। এই পরীক্ষায় পাশ করা বা এই শিক্ষিত বিচারক বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। অর্থনীতিবিদ অর্থনীতিকে ডিরেল করে দেবে। আমার বাংলাদেশে কিন্তু সাম্প্রতিক কালের বিষয় পথপরিময় কিন্তু সেই ধরনের দিকে যাচ্ছে। সুতরাং আমি যদি ফরেন কারেন্সি রিজার্ভ সেভ করতে চাই, আমার শিক্ষায় নিতে হবে, দিতে হবে। আমি অত্যন্ত আনন্দিত, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আমাদের এই নতুন প্রজন্ম, আমরা তাদের মনে করছিলাম এরা বোধহয় এগুলো বোধহয় বোঝে না, বা বোঝে এই দেশাত্মবোধ বা এই শিক্ষা এই জ্ঞান বোধহয় তাদের নাই। মাশাআল্লাহ, আমার এই যে 6 জন সমন্বয়কের, তাদের এক একজনের বক্তব্য এবং তাদের 2-3 দিন বিভিন্ন স্লোগান দিয়ে যে কর্মসূচি নেওয়া, সেখান থেকে বোঝা যায় হাউ ডিপ অ্যান্ড হাউ 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 অ্যালাইভ দে আর। সুতরাং আমাদের তাদের সামনে এই উচ্চ শিক্ষা, ভালো শিক্ষা, এগুলোর আদর্শকে তাদেরকে বোঝাতে হবে। তাহলেই ওই যে খনার বচনে আছে, কলার পাত কেটে যদি না কাটো কলার রুইয়ে যদি না কাটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। সো লেট আস বিল্ড এ নলেজ বেসড, মানে কি বলে, নৈতিকতা সম্পন্ন, নৈতিক নীতি 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 নির্ভরতা জ্ঞান সম্পন্ন জনসম্পদ আমরা তৈরি করি। এতেই মাশাল্লাহ আমাদের আর কেউ পরাধীন করতে পারবে না, এবং আমাদের সেটা হবে। আমরা অন্যরা আমার ক্ষতি করছে এই কথা বলা কিন্তু একটা দুর্বলতার লক্ষণ। অন্যরা আমার ক্ষতি করতে দেবো কেন? আমি আমি যদি নিজে স্ট্রং থাকি, অন্যরা এসে আমার কিছুই করতে পারবে না। ওই সাধারণত দোষারোপটা করে কিন্তু দুর্বলেরাই, যে আমি পারতেছি না, ও দায়ী। কিন্তু তুমি পারো নাই কেন? ও এসে ওর সুযোগটা কেন দিলা?
আমি আমার শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে যদি সত্যি সত্যি ঠিক মতন করতে পারি, তাহলে আমার প্রতি বছর প্রচুর পরিমাণ ফরেন কারেন্সি ব্যয় হবে না। আমি যদি আমার দেশের শিক্ষা, দেশের স্বাস্থ্য দেশে যদি নিয়োগ করতে পারি, তাহলে আমার পাশের দেশে, অন্য দেশে যেতে হবে না, কতটা ফরেন কারেন্সি খরচ হচ্ছে। তা সুতরাং আমি একটা কন্ট্রাডিকশনের ভিতরে আছি। লেট আস লুক এট আওয়ার সেলফ। আমাদের আসলে একটা স্বদেশী আন্দোলন, আমি ওই সেই ওই ব্রিটিশ আমলের স্বদেশী আন্দোলনের কথা বলছি না, আমাদের একটা নিজস্ব আত্মচেতনা বোধের আন্দোলন আমাদের হওয়া দরকার, যে আমরাই আমাদেরকে গড়ে তুলবো। তখনই আমাদের এই যে ডেটের রিপেন্ডের ব্যাপারটা হচ্ছে, যে প্রচুর উন্নতি দেখানো হয়েছে, উন্নয়ন দেখানো হয়েছে, কিন্তু এগুলো সবই আমাদের পুরো জাতিকে একেবারে মানে মারাত্মকভাবে ঋণগ্রস্ত করে তারপরে করা হয়ে গেছে আর কি। আমরা দেখতে পাচ্ছি 2014 সাল পর্যন্ত যত ফরেন এড নেওয়া হয়েছে, 2014 মানে 1972 থেকে 2014 পর্যন্ত যত ফরেন এড নেওয়া হয়েছে, 2015 থেকে 2024-23 পর্যন্ত প্রায় সমপরিমাণ ফরেন এড নেওয়া হয়েছে। সেই এই এত ফরেন এড কোথায় গেল? কিন্তু আমার তো ঋণের বোঝাটা তো আমার কাছে রয়ে গেল। আজকে চুয়াডাঙ্গায় জসিমউদ্দিন নামে কোনো লোক যদি মারা যায়, আর একটু পরে ফেরেশতারা এসে জিজ্ঞেস করবে, এই মিয়া তুমি তো প্রায় 65,000 টাকার ঋণ নিয়ে তুমি মৃত্যুবরণ করেছো। তখন জসিমউদ্দিন সাহেব কি বলবে? বলবে এটা তো আমি জানি না, ইআরডির সচিব জানে, সেই তো সই করে নিয়েছে আমার পক্ষ থেকে। হ্যাঁ। তা সুতরাং আজকে জনগণ জেগেছে, জনগণের মধ্যে এই চেতনাটা আসতে হবে, যে আমি যে উন্নতি বা অনুশাসন সুশাসন ব্যতীত যে উন্নতি দেখছি, সেই উন্নতি তো আমাকে একেবারে আষ্টে পৃষ্ঠে, আমাদের প্রত্যেকের মাথা পিছু একটা বড় ধরনের ঋণের বোঝা চাপিয়ে দিয়ে এই উন্নতি করা হয়েছে। আমরা উন্নতি চাই নিজের টাকায়, নিজের অর্থে। সেই জন্য আমি আমার রেভিনিউ রিয়েলাইজেশনে আসতেছি। আমাদের সকলকে এই সামাজিক আন্দোলনে অংশ নিতে হবে, যে আমরা আমাদের কর আমরা নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে দেব রাষ্ট্রকে। তাহলে রাষ্ট্রকে আর কর দিয়ে বাইরে থেকে ধার কর্জ করতে হবে না। এখন এইটা করার ব্যাপারে, সকলের ব্যাপারে আমার কর আইন, কর গ্রহণ ব্যবস্থাকে অত্যন্ত সহজ সাবলীল করতে হবে, অনলাইন করতে হবে, এবং যাতে মানুষ কর দিতে অনাগ্রহ না হয়, কর দিতে যেন আগ্রহ প্রকাশ করে, এবং সে যেন তার প্রদত্ত পরিশোধিত কর যেন সঠিক প্রতিদান পায়, অর্থাৎ বিনিময় পায়। সে টাকা দিয়ে শিক্ষা, তার করের টাকা দিয়ে যে শিক্ষক রাখা হবে, সেই শিক্ষক কেন আমার ছেলেকে বলবে আবার আলাদা করে কোচিং এ যাও? আমার এই করের টাকা দিয়ে 1375 টাকার ফ্রি বই দেওয়া হবে প্রাইমারি স্কুলে বা এই ক্লাসে, ফ্রি বই। 1300, এত এ টাকা তো আমার টাকা, আমার করের টাকা। এটা দিয়ে আমার ফ্রি বই দেওয়া হচ্ছে, দিয়ে বলা হচ্ছে 36,000 টাকার গাইড বই তোমাকে পড়তে হবে, তুমি না পড়লেই পাশ করতে পারবে না। এই যে পাশ নির্ভর, এই যে দৃষ্টিভঙ্গি সরিয়ে দেওয়ার, ঘুরিয়ে দেওয়ার, এখান থেকে আমাদেরকে আস্থাবান আসতে হবে। কর দিতে হবে রাষ্ট্রকে, কারণ তাহলে রাষ্ট্র এবং রাষ্ট্রের কাছ থেকে আপনার অধিকার চেয়ে নিতে হবে। কারণ সাধারণত কোনো মানুষ উচ্চকণ্ঠ হয়ে বলতে পারে না রাষ্ট্রকে, যে আপনি আমার করের টাকা কি করলেন। এটা বলতে পারে না এই জন্যেই কারণ, যে বলবে তারে যদি জিজ্ঞেস করা হয়, তুমি কি কর দাও, তো সে তো কর দেয় না, এজন্য উচ্চকণ্ঠ হয় না। কেন ব্রিটেনের মেজর, জন মেজর এবং ওনারা যে যুদ্ধ কি বলে সাদ্দামের যুদ্ধে গিয়েছিলেন, সেই প্রশ্ন তারা এখনো করতেছে। কারণ তারা বলেছে যে আমাদের করের টাকায় আপনার কে কে যেতে বলছিল এই যুদ্ধে, তাদের জবাবদিহি করতে হচ্ছে। আমাদের এখানে সেই জবাবদিহি চাওয়ার পরিবেশ তখনই তৈরি হবে যখন আমরা সকলে কর দেব। কর দিলেই তখন আমার আমার একটা অধিকার জন্মাবে, যে আমি এই টাকা, করের টাকা বেহাত হচ্ছে কিনা, বেদখল হয়ে যাচ্ছে কিনা, সেটার ব্যাপারে বলতে পারবো আমরা, সেটা সেই ব্যাপারে বলতে পারবো। সুতরাং রেভিনিউ রিয়ালাইজেশন একটা অন্যতম দিক হবে, যেন আমার রাষ্ট্র আমার টাকায় আমার উন্নতির কাজ করতে পারে, এবং আমাকে সেই করের টাকায় আমি যেন আমার বাচ্চার শিক্ষা, তারপর আমার স্বাস্থ্য, আমার নৈতিকতা বোধ, আমার বিচার ব্যবস্থা, সবকিছু যেন আমি যথাযথভাবে পাই। কারণ আমি, আমার কোর্ট যেন না বলে যে এই ঠিক আছে, ওই লোকের বিরুদ্ধে এই ইয়ে করতে হবে না, কি বলে, তদন্ত করতে হবে না, কারণ ওটা ওনার মৌলিক অধিকার, যে এই তদন্ত যদি করেন তাহলে ওনার কোম্পানির অনেক ক্ষতি হবে, লোকজনের ক্ষতি হবে। প্রশ্ন আমার, যে ওই টাকা তো
ওনার কোম্পানির, ওই টাকা তো ওনার না, এ টাকা তো আমার। আমি আমি গ্রাহক, আমি জমা দিয়েছি বলেই না ওই টাকা হয়েছে। এখন আমার তো কোনো বক্তব্য নেয়নি কোর্ট, যে আপনি ওনার মৌলিক অধিকারটা দেখলেন যে এইটা তদন্ত করলে ওনার মান সম্মান যাবে বা ওনার এই ব্যবস্থা হবে, বুঝলাম। তা আমার টাকার কি হবে? আমার টাকা যে উনি বেনামে বা ভুল করে বা অন্য জায়গায় নিয়ে গেছেন, সেটার অধিকার আমি চাইতে পারবো কিনা, পাওয়া কিনা। সুতরাং ওই কথা ওইটাই, যে আমি মনে করি যে আমরা যদি অর্থনৈতিকভাবে স্বয়ংবর হতে পারি, তাহলেই আমরা, আমাদের স্বাধীনতা নির্মল হবে। আমাদের মুক্তির সংগ্রাম, যেটা বঙ্গবন্ধু তার শেষের 7ই মার্চের ভাষণে দুটো কথা বলছেন, স্বাধীনতার সংগ্রাম আর একটা হচ্ছে মুক্তির সংগ্রাম। এই মুক্তির সংগ্রাম কিন্তু আমাদের এখনো চলছে। আমাদের ভারতীয় পানি এসে আমাদেরকে ডুবিয়ে মারতেছে, এটাও একটা মুক্তির সংগ্রামের একটা অংশ। জি। আমার এর থেকে আমাকে আত্মস্থ হয়ে আত্মনির্ভরশীল হয়ে আমাকে এটা মোকাবিলা করতে হবে। আমাকে ইমানি বলে আমাকে বলিয়ান হতে হবে, যে না, ইয়েস, আই ক্যান মেক মাই ওন ব্রেড, অ্যান্ড দ্যাট শুড বি। আমার মনে হয় আমাদের এই অর্থনীতির বিষয়টাই, এই ব্যাংকিং খাত বলি বা আরো অন্যান্য কিছু বলি, সেখানে সব জায়গায় এটাই হবে, যে আমাদের মধ্যে আত্মমর্যাদা বোধ, আত্ম আত্মশুদ্ধি, কি বলে, স্বাবলম্বী হওয়ার, স্বনির্ভর হওয়ার চেতনাটা পরিব্যাপ্ত হোক। তাহলেই আমরা সকলে একটি স্বনির্ভর অর্থনীতি পাবো। এবং এই অর্থনীতিটাই, স্বনির্ভর অর্থনীতিটাই আমাদের ওই অন্যের দোষারোপ করবার মতন, আক্রমণে করার মতন পরিস্থিতিতে পড়তে হবে না। জি, জাপান থ্যাংক যেমন পড়ে না, অন্যরা যেমন পড়ে না। সকলকে ধন্যবাদ। ইউ।